আপনারা জানেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন তা হবে 19শে জুন, ফল ঘোষণা হবে 23শে জুন। আর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার প্রার্থী ঘোষণা করল তৃণমূল। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে আলিফা আহমেদ। সেখানকার তৃণমূল কংগ্রেসের নেত্রী, তাকে ক্যান্ডিডেট করা হয়েছে বা প্রার্থী করা হয়েছে। আলিফা আহমেদ সেখানকারই প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। গত 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়, তারপর আসনটি শূন্য হয়। গত দুদিন আগে তুমি জানো যে 4 রাজ্যের 5টি উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন, এবং সেই মতো 19শে জুন এ রাজ্যের নদিয়ার কালীগঞ্জে সেই বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা, এবং 26-এর নির্বাচন এখনো 1 বছর প্রায় বাকি, এবং তার আগেই নতুন করে একটা উপনির্বাচনের আবহ, এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে আলিফা আহমেদকে ক্যান্ডিডেট করা হয়েছে। এবং তুমি যেটা বলছিলে যে 23শে জুন রেজাল্ট, এবং জুন মাসের 2 তারিখেই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, এবং সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর আগেই তৃণমূল কংগ্রেসের তরফে তাদের প্রার্থী ঘোষণা করা হলো যে আলিফা আহমেদ, নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত বিধায়কের কন্যা, তাকেই ক্যান্ডিডেট করলো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ কৃষ্ণেন্দু। 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়, তার জেরে এই উপনির্বাচন। কালীগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করা হয়েছে আলিফা আহমেদ, প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যাকে। 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন, সে বিষয়ে আমরা নিশ্চিত। ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশ করা হয়েছে, এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ, 38 বছর বয়স্ক, উচ্চশিক্ষিত, তার বিষয়ে জানানো হয়েছে। আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জেরই একটি আসন থেকে। তিনি রাজনীতিতে নতুন নন, এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। প্রাক বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি এবং ভরা কটালে সুন্দরবনে আশঙ্কার মেঘ। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে বৃষ্টি। আগামীকাল থেকে এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গাসাগর এবং বকখালিতে চলছে মাইকে প্রচার। জোয়ারের সময় পুণ্যার্থী এবং পর্যটকদের জলে নামতে নিষেধ করা হয়েছে। 28 তারিখ মানে 28/5 আছে থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, এর স্পিড থাকবে 30 থেকে 40 কিলোমিটার। সঙ্গে হেভি রেন থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। 29 তারিখেও গাস্টি উইন্ড থাকবে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। হেভি রেন থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। 30 তারিখেও থাকবে হেভি রেনফল 7 থেকে 11 সেন্টিমিটার। উইন্ড স্পিডটা অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু নরম জায়গায় মাটির বাড়ি থাকলে সেটা ভাঙতে পারে বা গাছ পড়তে পারে। 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। নট অনলি এসডিও অফিস, বিডিও অফিস এবং লাইন ডিপার্টমেন্টের অফিসগুলোতেও 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিং করবে। যথাযথ জায়গায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হবে। অ্যাম্বুলেন্সের যদি ওদের এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে রাইসের স্টক, কেরোসিন অয়েলের স্টক আইসোলেটেড জায়গাগুলোতে আগে থেকে পাঠিয়ে দিতে বলা হয়েছে। কাকদ্বীপ সাব ডিভিশনটা যেহেতু ডিজাস্টার প্রোন সাব ডিভিশন, মানে আমরা যে শুধু ঝড় এসে গেলেই আমরা শুরু করি এমন না, ফলে এই জিনিসগুলো আমাদের থাকে।